যে মানুষটিকে তার স্ত্রী পাংচার মেরামতকারী বলে প্রত্যাখ্যান করেছিল, সেই আজ ৬ বছর পর একই জেলার ডিএম হয়ে ফিরে এসেছিল। এটি কেবল একটি খবর ছিল না, বরং পুরো শহরের জন্য বিস্ময় এবং আলোচনার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ লোকেরা সেই মানুষটির গল্প জানত। একসময় রাস্তার পাশে বসে পাংচার মেরামত করা লোকটি আজ সেই শহরের সবচেয়ে বড় অফিসার হয়ে ফিরে আসছিল। সকাল থেকেই কালেক্টর অফিসের বাইরে ভিড় জমতে শুরু করেছিল। চারদিকে চাঞ্চল্য ছিল, পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, কর্মকর্তারা লাইনে দাঁড়িয়েছিলেন, এবং গাড়ির দীর্ঘ বহর ধীরে ধীরে গেটের ভেতরে প্রবেশ করতেই মানুষের চোখ একটি মাত্র গাড়ির দিকে আটকে গেল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত চমকাতে লাগল, হাততালির শব্দ পুরো পরিবেশে প্রতিধ্বনিত হতে লাগল, এবং সবাই সেই মানুষটিকে দেখার জন্য এগিয়ে যেতে লাগল, যার সম্পর্কে লোকেরা কখনো ভাবতেও পারেনি যে সে এই মোকামে পৌঁছাতে পারে। গাড়ির দরজা খুলল, এবং সে যখন বাইরে নামল, তার চেহারায় এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং প্রশান্তি ছিল। কোনো অহংকার নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটি শান্ত হাসি, যেন সে তার সমস্ত কষ্টকে পেছনে ফেলে এসেছে। কিন্তু সেই ভিড়ের মধ্যে এমন একটা কোণ ছিল যেখানে কেউ হাততালি দিচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তার দৃষ্টি বারবার সেই মানুষটির উপর গিয়ে আটকে যাচ্ছিল। চেহারা ভয় আর অনুশোচনায় ভরা ছিল, কারণ সে তাকে শুধু একজন ডিএম হিসেবে দেখছিল না, বরং সেই মানুষটি হিসেবে চিনতে পেরেছিল যাকে সে একসময় নিজের কথায় ভেঙে দিয়েছিল, যাকে সে তুমি কিছুই করতে পারবে না বলে ছেড়ে চলে গিয়েছিল। এবং আজ সেই মানুষটি তার সামনে এত উঁচুতে দাঁড়িয়েছিল যে তার এক ঝলকই তার মনে চাপা পড়ে থাকা প্রতিটি ভুলকে আবার বাঁচিয়ে তুলেছিল। তার এমন মনে হচ্ছিল যেন সময় তার পুরো চক্র পূর্ণ করেছে, এবং আজ তার অতীত তার সামনে দাঁড়িয়ে তাকে জবাব দিতে বাধ্য করছে। প্রায় ৬ বছর আগের কথা, যখন এই অর্জুন একটি ছোট গ্রামের কাঁচা রাস্তার পাশে তার জং ধরা টুলবক্স এবং ছেঁড়া ত্রিপলের নিচে বসে সাইকেল এবং বাইকের পাংচার মেরামত করত। সকালে সূর্য ওঠার আগেই সে তার জায়গায় চলে আসত, এবং গভীর সন্ধ্যা পর্যন্ত না থেমে কাজ করতে থাকত। তার হাত সব সময় গ্রিজ এবং ধুলায় ভরা থাকত। জামাকাপড় পুরনো হলেও পরিষ্কার ছিল, এবং চেহারায় এক অদ্ভুত সরলতা এবং সন্তুষ্টি ফুটে উঠত, যেন সে তার নিজের ছোট্ট জগতেই খুশি থাকতে শিখে গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে চিনত, তার পরিশ্রমের প্রশংসাও করত, কিন্তু তার কাজকে কখনো সম্মানের চোখে দেখত না। তাদের কাছে সে শুধুই পাংচারওয়ালা অর্জুন ছিল, এমন একজন মানুষ যার কাছ থেকে কাজ তো আদায় করা যায়, কিন্তু সমকক্ষ হিসেবে দাঁড় করানো যায় না। অন্যদিকে গীতা ছিল এক দরিদ্র পরিবারের শিক্ষিতা মেয়ে, যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশুনো করেছিল, এবং নিজের স্বপ্নে সবসময় এমন এক জীবনের কল্পনা করত যেখানে তাকে কোনো খোটা শুনতে হবে না, যেখানে তার বাড়ি পাকা হবে, স্বামী কোনো ভালো চাকরিতে থাকবে, এবং লোকেরা তাকে সম্মানের চোখে দেখবে। কিন্তু বাস্তবতা তার স্বপ্নের চেয়ে একেবারেই আলাদা ছিল। তার বাবা ছিলেন ছোট কৃষক, তার উপর ঋণে ডুবেছিলেন, বাড়িতে প্রতিদিন টাকা নিয়ে দুশ্চিন্তা থাকত, অনেক সময় দুবেলার খাবারও কষ্টে জুটত। গীতার বয়স বাড়ছিল, এবং বাড়ির লোকেদের চিন্তাও বাড়ছিল। বিয়ের সম্বন্ধ আসত, কিন্তু প্রতিবার যৌতুক বা টাকার কারণে ভেঙে যেত। এমন সময় যখন অর্জুনের সম্বন্ধ আসলো, তখন গ্রামের কিছু বয়স্ক লোক তাদের বাড়িতে গিয়ে গীতার বাবাকে বোঝাল, ছেলে গরিব ঠিকই, কিন্তু পরিশ্রমী, সোজা সাপটা, মদ সিগারেট কিছুই খায় না, নিজের উপার্জন নিজেই করে, আজ না হোক কাল এগিয়ে যাবে। এই কথাগুলো গীতার হৃদয় ছুঁয়ে গেল, কারণ তাদের কাছে অন্য কোনো বিকল্পও ছিল না। যখন গীতাকে এই সম্বন্ধের কথা জানানো হলো, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা ভরে গেল। সে প্রথমবারের মতো অর্জুনকে দূর থেকে দেখল। রাস্তার পাশে বসে আছে, হাতে গ্রিজ লেগে আছে, মাথা নিচু করে কাজ করছে, এবং সেই মুহূর্তেই তার মনে হল যে এটাই সেই জীবন যা থেকে সে সব সময় বাঁচতে চাইত। কিন্তু সামনে বাবার অসহায়তা ছিল, মায়ের ভেজা চোখ ছিল, এবং বাড়ির অবস্থা ছিল যা তার সমস্ত প্রশ্নকে তার ভেতরেই চেপে দিল। সে কিছু বলার চেষ্টা অবশ্যই করেছিল, কিন্তু প্রতিবারই শব্দগুলো গলায় আটকে গেল। শেষ পর্যন্ত সে চুপ থেকেই তার সম্মতি দিয়ে দিল, যেন সে বিনা লড়াইয়েই তার ভাগ্যকে মেনে নিয়েছিল। বিয়ে খুব সাধারণভাবেই হল, কোনো ব্যান্ড পার্টি নেই, কোনো বিশেষ সাজগোজ নেই, শুধু গ্রামের কিছু মানুষ, ছোট ছোট আচার অনুষ্ঠান, এবং এমন এক পরিবেশ যেখানে আনন্দের চেয়ে দায়িত্ব বেশি অনুভব হচ্ছিল। মণ্ডপে বসে থাকা অর্জুনের চেহারায় সত্যিকারের আনন্দ এবং আপনত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে সে এত ভালো একজন জীবনসঙ্গী পেয়ে গেছে। অন্যদিকে গীতা চুপচাপ বসেছিল, তার চোখে কোনো দীপ্তি ছিল না, কোনো উৎসাহও ছিল না,
শুধু একটি শান্ত শূন্যতা ছিল, যেন সে বুঝে গিয়েছিল যে এখন তার জীবন এমন এক পথে মোড় নিয়েছে যেখানে তার স্বপ্নের চেয়ে তার বাধ্যবাধকতার রাজত্ব হবে। এবং সেই মুহূর্ত থেকেই তাদের বিবাহিত জীবনের শুরু তো হয়ে গেল, কিন্তু দুজনের মনে যে ভাবনা ছিল তা একে অপরের থেকে একেবারেই আলাদা ছিল। বিয়ের পর গীতা যখন প্রথমবার অর্জুনের বাড়িতে এলো, তখন তার স্বাগত খুব সাদামাটাভাবেই হলো। কোনো বিশেষ সাজসজ্জা নেই, কোনো বড় বাড়ি নেই, শুধু একটি ছোট কাঁচা উঠোন, মাটির দেওয়াল এবং টিনের চাল, যেখানে প্রতিটি জিনিস শুধু প্রয়োজনের ছিল, দেখানোর জন্য কিছুই ছিল না। শুরুর কয়েকদিন অর্জুন পুরো চেষ্টা করেছিল যাতে গীতার কোনো কিছুর অভাব অনুভব না হয়। সে সকালে তাড়াতাড়ি উঠে তার জন্য জল ভরে আনত, নিজেই চুলার জন্য কাঠ জোগাড় করত এবং কাজে যাওয়ার আগে এটা নিশ্চিত করত যেন গীতা আরামে থাকে। এমনকি অনেকবার সে নিজে অভুক্ত থাকত, কিন্তু গীতার জন্য ভালো খাবার আনার চেষ্টা করত। তার প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত, তার মুখে হাসি দেখার জন্য নিজের সাধ্যের চেয়ে বেশি করার চেষ্টা করত। গ্রামের মহিলারা যখন গীতার সাথে দেখা করতে আসত, তখন বলতো, তুমি খুব ভালো স্বামী পেয়েছ। এত সহজ সরল এবং খেয়াল রাখার মতো স্বামী আজকাল কোথায় পাওয়া যায়? কিন্তু গীতার মনে এই কথাগুলো কোথাও দাগ কাটতে পারত না, কারণ তার কাছে শুধু ভালো মানুষ হওয়াটাই যথেষ্ট ছিল না। সে এক অন্যরকম জীবন চাইত, এমন একটি বাড়ি যেখানে তাকে লজ্জাবোধ করতে হবে না, যেখানে তার জামাকাপড় এবং অবস্থা অন্যদের চেয়ে কম হবে না। ধীরে ধীরে যখন বিয়ের প্রথম দিকের দিনগুলো কাটতে লাগল, গীতার কাছে প্রতিটি ছোট জিনিসই বিরক্তিকর মনে হতে লাগল। বাড়ির অভাব, অর্জুনের কাজ, লোকেদের তাকে পাংচারবালার বউ বলে ডাকা, এসব তার মধ্যে এক অস্থিরতা তৈরি করতে শুরু করল। সে বাইরে খুব কমই বেরোত, কারণ তার মনে হতো লোকেরা তাকে দেখে কথা বলে। অর্জুন এসব অনুভব করত, কিন্তু বুঝতে পারত না যে শেষ পর্যন্ত গীতা খুশি কেন নয়। সে প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করত, কখনো তার জন্য চুড়ি আনত, কখনো মেলায় নিয়ে যাওয়ার কথা বলত, কিন্তু গীতার চোখে সেই দীপ্তি কখনো আসেনি যার সে আশা করেছিল। রাতে দুজনে যখন একসাথে বসত, অর্জুন তার সারাদিনের ছোট ছোট গল্প শোনাত, হাসার চেষ্টা করত, কিন্তু গীতা শুধু চুপচাপ শুনতে থাকত, যেন তার মন অন্য কোথাও আটকে আছে। তার বারবার এটাই মনে হতো যে সে তার জীবনের সাথে আপোষ করে নিয়েছে। সে এমন এক জায়গায় এসে পড়েছে যেখান থেকে তার সমস্ত বড় স্বপ্নগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এবং এই ভাবনাই তার মধ্যে একটি দূরত্ব তৈরি করতে লাগল। এমন এক দূরত্ব যা দেখা তো যেত না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বেড়ে যাচ্ছিল। এবং অর্জুন যে কোনো পরিস্থিতিতে এই সম্পর্কটি মন থেকে পালন করতে চাইত, সে সেই দূরত্ব বুঝতে পেরেও তা কমানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। সময়ের সাথে সাথে সেই ছোট ছোট দূরত্বগুলো এবার প্রকাশ্যে আসতে শুরু করল। গীতার ভেতরে জমে থাকা অসন্তোষ ধীরে ধীরে তার আচরণে প্রকাশ পেতে লাগল। এখন সে আর আগের মতো শান্ত ছিল না, বরং কথায় কথায় খিটখিটে হয়ে যেত। সকালে অর্জুন কাজে যাওয়ার আগে যদি কিছু জিজ্ঞাসা করত, তবে সে বিরক্ত হয়ে উত্তর দিত, প্রতিদিন একই কথা, এটা কি বদলাতে চলেছে? একদিন অর্জুন সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরল এবং মুচকি হেসে বলল, আজ একটু বেশি কাজ পেয়েছি, ভাবলাম তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। তখন গীতা না দেখেই খোঁটা দিয়ে বলল, এতটুকুতে কি হবে? এতে কি আমাদের জীবন বদলে যাবে? তার এই কথাটা সরাসরি অর্জুনের মনে আঘাত করল, কিন্তু সে কিছুই বলল না, শুধু চুপচাপ মিষ্টিটা এক কোণে রেখে দিল। ধীরে ধীরে গীতা তার প্রতিটি চেষ্টায় ভুল বের করতে শুরু করল। কখনো তার কাজকে ছোট করে দেখাত, কখনো অন্যদের স্বামীর সাথে তুলনা করত। দেখো, শর্মাজির ছেলে শহরে চাকরি করে, আর তুমি? এই কথাগুলোতে এখন শুধু বিরক্তিই নয়, বরং অপমানও ফুটে উঠতে শুরু করেছিল। অনেকবার প্রতিবেশীদের সামনেও সে তাকে নিচু করে কথা বলত, যাতে অর্জুন ভেতরে ভেতরে খুব কষ্ট পেত। কিন্তু প্রতিবারই সে এই ভেবে চুপ থেকে যেত যে হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঝগড়া এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ছোট ছোট কথায় গলার স্বর উঁচুতে পৌঁছতে লাগল। গীতার রাগে এমন কিছু শব্দ বলে দিত যা অর্জুন কখনো ভাবতেও পারেনি। তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি সারা জীবন এভাবেই থাকবে। আর প্রতিবারই এই শব্দগুলো অর্জুনের আত্মসম্মানকে একটু একটু করে ভেঙে দিত। অর্জুন অনেকবার বোঝানোর চেষ্টা করত, আমি চেষ্টা করছি গীতা, একটু সময় দাও। কিন্তু গীতার কাছে এখন এই সব কিছু অজুহাতের মতো মনে হতে লাগল। তার শুধু ফলাফল দরকার ছিল, আর যখন সেটা সে দেখতে পেত না, তখন তার রাগ আরও বেড়ে যেত। বাড়ির পরিবেশ এখন আর আগের মতো শান্ত ছিল না। প্রতিদিন একটি নতুন তর্ক, একটি নতুন খোঁটা,
এবং প্রতিদিন অর্জুনের একটু একটু করে আরও চুপ হয়ে যাওয়া। সে এখন আগের মতো হাসত না, বেশি কথাও বলতো না, শুধু নিজের কাজে নিজেকে জড়িয়ে রাখত, যেন সে এটা মেনে নিয়েছিল যে হয়তো এটাই তার ভাগ্য। এবং এই নীরবতার মাঝেই তার সম্মান ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, কোনো শব্দ ছাড়াই। অবশেষে সেই দিনটিও চলে এলো যখন প্রতিদিনের এই তর্কবিতর্ক এক বড় ঝড়ে পরিণত হল। সকাল থেকেই বাড়ির পরিবেশ ভারী ছিল। গীতা কোনো একটা বিষয় নিয়ে আগে থেকেই খিটখিটে হয়েছিল, এবং অর্জুনও গত কয়েকদিন ধরে তার কথায় ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সেদিন অর্জুন যখন কাজ থেকে একটু দেরিতে বাড়ি ফিরল, তখন গীতা দরজা খুলতেই চড়া গলায় বলল, এখন আসার এটাই কি সময় তোমার? কখনো ভেবেছ সংসার কিভাবে চলবে? অর্জুন ক্লান্ত সুরে বোঝানোর চেষ্টা করল, কাজ বেশি ছিল গীতা, তাই দেরি হয়ে গেল। আমি চেষ্টা করছি সবকিছু ঠিক করার। কিন্তু আজ গীতা শোনার মতো মানসিকতাই ছিল না। যেন তার ভেতরে বছরের পর বছর ধরে চাপা থাকা রাগ একসাথে বাইরে বেরিয়ে আসার জন্য প্রস্তুত ছিল। সে একের পর এক খোঁটা দিতে শুরু করল। আর কতদিন চেষ্টা করতে থাকবে? জীবন পেরিয়ে যাবে আর তুমি সেখানেই পড়ে থাকবে। না বাড়ি বদলালো, না অবস্থার কোনো পরিবর্তন হলো। অর্জুন প্রথমবার একটু কঠোর হয়ে বলল, তাহলে আমি কি করব? পরিশ্রম তো করছি। শুধু এটুকু বলতেই গীতার রাগ আরও জ্বলে উঠল। সে জোরে বলল, পরিশ্রম? এটা পরিশ্রম? অন্যদের দেখো কোথায় পৌঁছে গেছে, আর তুমি আজও পাংচার বানাচ্ছ। তার গলার আওয়াজ এত চড়া ছিল যে আশেপাশের প্রতিবেশীরে পর্যন্ত শুনতে পাচ্ছিল। অর্জুন চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, আমি বদলে যাব গীতা, ব্যাস একটু সময় দাও। কিন্তু গীতা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে না ভেবেচিন্তেই এমন শব্দ বলে দিল যা সবচেয়ে বেশি আঘাত করার মতো ছিল। সত্যিটা হলো, আমি তোমায় বিয়েটাই বাধ্য হয়ে করেছিলাম। আমার কাছে যদি অন্য কোনো রাস্তা থাকত, তবে আমি কখনো তোমাকে বেছে নিতাম না। এ কথা শুনে অর্জুনের ভেতরে যেন সব কিছু শেষ হয়ে গেল। তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে কিছুই বলল না। গীতার আগে আলমারি খুলল, নিজের জামাকাপড় ব্যাগে ভরতে শুরু করল। অর্জুন তাকে থামাতে চাইছিল, কিন্তু তার পা যেন আটকে গিয়েছিল। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকল। গীতা যেতে যেতে শেষবারের মতো বলল, আমি এই জীবনে আর একদিনও থাকতে পারব না, এবং সজোরে দরজা বন্ধ করে চলে গেল। সেই রাতে বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। যেখানে একসময় দুজনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, সেখানে এখন শুধুই নীরবতা ছিল। এবং অর্জুন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকল যেখান থেকে তার জীবন এক মুহূর্তেই বদলে গিয়েছিল। শহরের ভিড়, উঁচু উঁচু ইমারত এবং ঝলমলে আলো গীতার কাছে একেবারেই নতুন এক পৃথিবী ছিল। শুরুতে সে এক পরিচিত মহিলার বাড়িতে কয়েকদিনের জন্য থেকে গেল, কিন্তু তার মনে শুধু একটাই কথা ছিল, এখন তার যে কোনো মূল্যে সেই জীবনটা চাই যা সে সব সময় স্বপ্নে দেখেছিল। ধীরে ধীরে সে শহরের রীতিনীতি বুঝতে শুরু করল। ভালো জামাকাপড় পরতে লাগল, নিজেকে একটু একটু করে বদলাতে লাগল, যাতে সেও সেই পরিবেশে মানিয়ে নিতে পারে যেখানে মানুষেরা লোক দেখানো জৌলুস ও টাকা দিয়ে পরিচয় তৈরি করে। এরই মধ্যে একদিন সে এক কাপড়ের দোকানে গেল, যেখানে তার এমন এক লোকের সাথে দেখা হলো যাকে প্রথম দেখাতেই কোনো বড় ঘরের মানুষ বলে মনে হচ্ছিল। দামি জামাকাপড়, হাতে চকচকে ঘড়ি, কথা বলার ধরন এমন যে সামনের মানুষটি তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়ে পড়বে। সে গীতার সাথে খুব সহজেই কথা বলা শুরু করল, তার প্রশংসা করল, তার সাধারণত্বকে বিশেষ বলে আখ্যায়িত করল, এবং ধীরে ধীরে তার সাথে মেলামেশা করতে শুরু করল। গীতার প্রথমবারের মতো মনে হল যে কেউ তাকে বুঝতে পারছে, তার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে। সেই লোকটি তাকে ভালো রেস্তোরাঁয় নিয়ে যেত, তাকে দামি উপহার দিত, বড় বড় কথা বলতো, তোমার মতো মেয়ে এই অবস্থায় কিভাবে থাকতে পারে, তোমার তো অনেক এগিয়ে থাকা উচিত। এমন কথাগুলো গীতার মনে সরাসরি দাগ কাটতে লাগল। কিছুদিনের মধ্যেই গীতার মনে হতে লাগল যে এখন তার ভাগ্য বদলে গেছে। সে অর্জুনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে পেছনে ফেলে দিল, যেন সেই জীবনটা কখনোই তার ছিল না। এখন সেই জগৎটাকেই তার নিজের মনে হতে লাগল, যেখানে টাকা ছিল, আরাম ছিল, আর লোক দেখানো জৌলুস ছিল। সেই লোকটির প্রতিটি কথা, প্রতিটি প্রতিশ্রুতি তার কাছে সত্যি বলে মনে হতে লাগল, এবং সে বেশি কিছু না ভেবেই তার ওপর ভরসা করে নিল, কারণ সে সেটাই দেখতে পাচ্ছিল যা সে সব সময় চাইত। এমন এক জীবন যেখানে তাকে কারো সামনে মাথা নত করতে হবে না, যেখানে তার স্বপ্নগুলোকে পূরণ হতে দেখা যাবে। শুরুর কয়েক মাস গীতার সত্যি সত্যিই মনে হয়েছিল যে তার জীবন এখন পুরোপুরি বদলে গেছে।
দামি জামাকাপড়, ভালো রেস্তোরাঁ, শহরের জাঁকজমক এবং সেই লোকটির মিষ্টি কথা তাকে প্রতি মুহূর্তে এই অনুভূতি দিত যে সে এখন সেই জগতেরই একটি অংশ যার স্বপ্ন সে সব সময় দেখেছিল। কিন্তু ধীরে ধীরে সেই জাঁকজমকের পেছনে লুকিয়ে থাকা সত্যিটা সামনে আসতে শুরু করল। এখন সেই লোকটি আর আগের মতো ছিল না। আগে যেখানে সে প্রতিটি ছোট কথায় গীতার খেয়াল রাখত, এখন তার কাছে আর সময়ই থাকত না। ফোন ঘন্টার পর ঘন্টা ধরে বেজে যেত, মেসেজের উত্তর দেরিতে আসত, এবং দেখা করার জন্য সব সময় কোনো না কোনো অজুহাত প্রস্তুত থাকত। আজ মিটিং আছে, আজ ব্যস্ত আছি, কাল দেখা করব। শুরুতে গীতা ভাবল যে হয়তো কাজের কারণে এমনটা হচ্ছে, কিন্তু তার মনের কোনো এক কোণে অদ্ভুত এক ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। একদিন গীতা যখন না জানিয়ে তার সাথে দেখা করতে তার বলে দেওয়া ঠিকানায় পৌঁছে গেল, তখন সে যা দেখল তাতে তার হৃদয় যেন সেখানেই থমকে গেল। সেই লোকটি অন্য কোনো মেয়ের সাথে ঠিক একইভাবে হাসছিল, একইভাবে কথা বলছিল, যেমনটা একসময় সে গীতার সাথে বলত। সেই একই ভঙ্গি, সেই একই শব্দ, সেই একই মিথ্যে ভালোবাসা। গীতা কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে থাকল। সে বুঝতেই পারল না যে কি করবে। কিন্তু সাহস জুগিয়ে সে যখন তাকে প্রশ্ন করল, তখন সেই লোকটি একেবারে বদলে গিয়েছিল। তার চেহারায় না কোনো লজ্জা ছিল আর না কোনো অনুশোচনা। সে ঠান্ডা গলায় বলল, তুমি নিজেই ভেবে নিয়েছিলে যে আমি শুধু তোমার। আমি তো এমন কথা কখনোই বলিনি। এই কথাগুলো গীতার কাছে কোনো জোরালো চড় খাওয়ার চেয়ে কম ছিল না। সেই দিনের পর গীতার সত্য জানার চেষ্টা করল, এবং ধীরে ধীরে সে জানতে পারল যে লোকটি এর আগেও অনেক মেয়ের সাথে এমনটা করেছে। সে তাদের বড় বড় স্বপ্ন দেখায়, কিছু সময় তাদের সাথে থাকে এবং তারপর যেই তার মন ভরে যায় তাদের ছেড়ে দেয়। গীতার এখন সেই প্রতিটি মুহূর্ত মনে পড়তে লাগল যখন সে চোখ বন্ধ করে তার ওপর ভরসা করেছিল, যখন সে অর্জুনকে ভুলে তাকেই নিজের পৃথিবী বানিয়ে নিয়েছিল, এবং আজ সেই পৃথিবী তার সামনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে তাকে অনেকবার ফোন করল, তার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু এখন তার সব নাম্বার বন্ধ ছিল। তার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, যেন সেই লোকটি তার জীবনে কখনোই ছিল না। গীতা এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছিল যেখানে না তার কাছে সেই স্বপ্নের মতো জীবনটা অবশিষ্ট ছিল, আর না সেই মানুষটা যে সত্যিকারের মন থেকে তাকে আপন করে নিয়েছিল। তার কাছে শুধু তার ভাঙা বিশ্বাস, একাকিত্ব এবং নিজের সবচেয়ে বড় ভুলের অনুভূতি ছিল, যা তাকে প্রতিদিন ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই ধোকার পর গীতার জীবন যেন একদম খালি হয়ে গিয়েছিল। শহরের সেই জাঁকজমক, যা একসময় তার নিজের বলে মনে হতো, এখন তা অচেনা এবং ভয়ঙ্কর লাগতে শুরু করেছিল। অল্প কিছুদিনের মধ্যেই তার কাছে যে সামান্য কিছু টাকা ছিল সেটাও শেষ হয়ে গেল, এবং যে লোকটির ওপর সে ভরসা করেছিল তার চলে যাওয়ার পর তার কাছে না কোনো ভরসা অবশিষ্ট ছিল আর না কোনো ঠিকানা। শুরুতে সে নিজের যোগ্যতায় কিছু কাজ খোঁজার চেষ্টা করল, কিন্তু কোনো পরিচয় ও সাহায্য ছাড়া শহরে টিকে থাকা সহজ ছিল না। অনেক জায়গায় তাকে প্রত্যাখ্যান করা হলো, কিছু লোক সাহায্যের নামে ভুল নজরে তাকাল, যার কারণে সে আরও ভেঙে পড়তে লাগল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে মানুষের বাড়িতে কাজ করা শুরু করল, কোথাও বাসন ধোয়া, কোথাও ঝাড়ু মোছা করা, কোথাও কাপড় কাচা। সেই গীতা যে একসময় একটি ভালো বাড়ি ও সম্মানজনক জীবনের স্বপ্ন দেখত, আজ সে অন্যের বাড়িতে চুপচাপ কাজ করে নিজের দিন আতিপাত করছিল। সারাদিন কাজে নিজেকে জড়িয়ে রাখত, কিন্তু রাত হতেই একাকিত্ব তাকে ঘিরে ধরত। একটি ছোট্ট ভাড়া ঘরে বসে সে নিজের অতীতকে মনে করতে থাকত। প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠত, যখন অর্জুন তার খেয়াল রেখেছিল, তার ছোট ছোট আনন্দের জন্য নিজের প্রয়োজনগুলোকে পেছনে রেখেছিল। তার মনে পড়ত যে কিভাবে অর্জুন কিছু না বলেও তার জন্য সব কিছু করত, কিভাবে তার সব কথা সহ্য করে নিত, এবং সে সেই মানুষটিকেই নিজের কথায় ভেঙে দিয়েছিল। এখন সে বুঝতে পারছিল যে আসল খুশি টাকা এবং লোক দেখানো জৌলসের মধ্যে নয়, বরং সেই সত্যিকারের সম্পর্কের মধ্যে ছিল, যা সে নিজের হাতেই হারিয়ে ফেলেছিল। অনেক রাত এমন কাটত যখন সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত। মনে শুধু একটাই কথা প্রতিধ্বনিত হতো, যদি সেদিন আমি ওই সিদ্ধান্তটা না নিতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, সময় পেরিয়ে গিয়েছিল, এবং তার কাছে কেবলই অনুশোচনা অবশিষ্ট ছিল, যা প্রতিদিন তার মনকে আরও ভারী করে তুলত। ওদিকে গীতা নিজের ভুলের বোঝা নিয়ে জীবন কাটাচ্ছিল, আর অন্যদিকে অর্জুন সেই কষ্টকেই তার শক্তিতে পরিণত করেছিল। যে রাতে গীতা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে। শুরুটা সহজ ছিল না। সারাদিন সে আগের মতোই পাংচার বানাত, রোদে বসে পরিশ্রম করত যাতে পেট ভরাতে পারে, এবং রাত হতেই সে একটি ছোট টেবিলে বসে পড়াশোনায় মগ্ন হয়ে যেত।
শুরুতে সে বুঝতেই পারত না যে কোথা থেকে শুরু করবে। বই জোগাড় করাও তার জন্য সহজ ছিল না, কিন্তু সে পুরনো খবরের কাগজ, ধার করা বই এবং গ্রামের এক শিক্ষকের সাহায্যে ধীরে ধীরে নিজের পথ তৈরি করতে শুরু করল। অনেক রাত এমন হতো যখন চোখে ঘুম লেগেই থাকত, কিন্তু সে নিজেকে জাগিয়ে রেখে পড়তে থাকত, কারণ সে জানত যে আজ যদি সে থেমে যায় তবে আর কখনোই এগোতে পারবে না। গ্রামের লোকেরা তাকে নিয়ে মজা করত, আরে পাংচারমালা অফিসার হবে। কিন্তু অর্জুন এখন এসব কথায় ভেঙে পড়ার পরিবর্তে আরও মজবুত হয়ে যেত। প্রতিটি খোঁটা তার ভেতরে এক নতুন জেদ জন্ম দিত। প্রথমবার যখন সে পরীক্ষা দিল তখন সে অকৃতকার্য হল। সেদিন তার খুব খারাপ লেগেছিল, কিন্তু সে হার মানার পরিবর্তে নিজের ভুলগুলো বুঝল এবং দ্বিগুণ পরিশ্রম শুরু করে দিল। সে তার সময়কে পুরোপুরি ভাগ করে নিল, সকালে কাজ, দুপুরে সামান্য বিশ্রাম, আর তারপর ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা। সে তার চারপাশের প্রতিটি সমস্যাকে উপেক্ষা করতে শিখে গিয়েছিল, কারণ তার সামনে এখন শুধু একটাই লক্ষ্য ছিল। ধীরে ধীরে তার প্রস্তুতি মজবুত হতে লাগল। সে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিল এবং এবার সে প্রিলিমস পাশ করে গেল। এটা তার জন্য এক বিশাল জয় ছিল, কিন্তু আসল যাত্রা এখনও বাকি ছিল। সে আরও বেশি পরিশ্রম করল, মেইনসের প্রস্তুতিতে দিন রাত এক করে দিল, লেখার প্র্যাকটিস করল, নিজের দুর্বল বিষয়গুলোর উপর বিশেষ মনোযোগ দিল এবং শেষ পর্যন্ত সে মেইনসও পাশ করে নিল। এবার সবচেয়ে বড় ধাপ ছিল ইন্টারভিউ, যেখানে শুধু পড়াশোনা নয় বরং আত্মবিশ্বাস ও চিন্তা ভাবনার পরীক্ষা হয়। অর্জুন নিজেকে সব দিক থেকে প্রস্তুত করল, আয়নার সামনে বসে প্রশ্নের উত্তর দেওয়ার প্র্যাকটিস করল, নিজের জীবনের অভিজ্ঞতাগুলো বুঝল এবং সেগুলোকে নিজের শক্তিতে পরিণত করল। যখন সে ইন্টারভিউয়ের জন্য পৌঁছল তখন তার চেহারায় সেই একই সরলতা ছিল, কিন্তু চোখে এখন আত্মবিশ্বাস ছিল। সে প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ সততা এবং স্থিরতার সাথে দিল, এবং হয়তো এটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল। কিছু সময় পর যখন রেজাল্ট আসলো তখন তার নাম লিস্টে ছিল। সেই অর্জুন, যাকে লোকেরা একসময় পাংচারওয়ালা বলে ডাকত, সে এখন একজন কর্মকর্তা হয়ে গিয়েছিল। সেদিন সে প্রথমবার নিজেকে আয়নায় দেখল এবং মুচকি হাসল, কারণ এখন সে আর সেই মানুষটি ছিল না যাকে একসময় কেউ ছোট ভাবত। এখন তার কাছে সম্মান ছিল, পরিচয় ছিল, এবং সবচেয়ে বড় কথা, সে নিজেকে প্রমাণ করে দিয়েছিল। সময়ের সাথে সাথে অর্জুনের পরিশ্রম তাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছিল যেখানে এখন তার সিদ্ধান্তগুলো পুরো জেলার দিক নির্ধারণ করত, এবং কিছু সময় পরই তার পোস্টিং সেই জেলাতেই হয়ে গেল যেখানে একসময় সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় দেখেছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছিল। সেই একই রাস্তা, সেই মানুষগুলো, সেই একই জায়গা, কিন্তু এখন দৃষ্টি বদলে গিয়েছিল। এখন মানুষ তাকে সম্মানের চোখে দেখত, তার সামনে দাঁড়ানোর আগে ভাবত। অর্জুন নিজের কাজের প্রতি ভীষণ সৎ ছিল। সকালে সময়মতো অফিসে পৌঁছাত, প্রতিটি ফাইল মনোযোগ দিয়ে পড়ত, মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করত এবং যতটা সম্ভব দ্রুত সমাধান দেবার চেষ্টা করত। সে নিজের জেলায় অনেক পরিবর্তন শুরু করে দিয়েছিল। কোথাও রাস্তা ঠিক হচ্ছিল, কোথাও গরিবদের জন্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছিল, এবং ধীরে ধীরে তার নাম একজন কড়া কিন্তু ন্যায়পরায়ণ অফিসার হিসেবে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। অন্যদিকে একই শহরের এক কোণে গীতা তার ছোট্ট জীবনে জড়িয়ে পড়েছিল। এখন সে একজন সাধারণ মহিলায় পরিণত হয়েছিল, যে অন্যের বাড়িতে কাজ করে নিজের দিন চালাত। সকালে তাড়াতাড়ি উঠে কাজে বেরিয়ে যেত, সারা দিন পরিশ্রম করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে নিজের ছোট ঘরে ফিরে আসত। তার কাছে এখন না কোনো স্বপ্ন অবশিষ্ট ছিল আর না কোনো আশা, শুধু জীবনটা কোনো মতে কেটে যাচ্ছিল। একদিন সে যে বাড়িতে কাজ করত সেখানে কোনো সরকারি কাজের জন্য কালেক্টর অফিসে যাওয়ার কথা হলো। গীতাকেও সাথে পাঠিয়ে দেওয়া হলো। সে কোনো বিশেষ আশা ছাড়াই কেবল নিজের কাজ শেষ করার জন্য সেখানে পৌঁছে গেল। যেই সে কালেক্টর অফিসের ভেতরে প্রবেশ করল, সেখানকার পরিবেশ দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। বড় বড় অফিসার, সুশৃঙ্খল লাইন, সব জায়গায় শৃঙ্খলা এবং এক অন্য রকম গাম্ভীর্য। সে ধীরে ধীরে ভেতরে এগোল, নিজের কাজের জন্য খোঁজখবর নিল এবং একটি ঘরের দিকে এগোতে লাগল। তখনই হঠাৎ তার চোখ সামনে থেকে আসা এক ব্যক্তির ওপর পড়ল। তার সাথে আরও কয়েকজন অফিসার চলছিল, সবাই তাকে সম্মানের চোখে দেখছিল। গীতা প্রথমে তো খেয়াল করেনি, কিন্তু ব্যক্তিটি যেই একটু কাছে এলো তার হৃদয় আচমকা দ্রুত স্পন্দিত হতে লাগল। তার চোখ সেখানেই আটকে গেল। সেটা অর্জুন ছিল, সেই একই চেহারা, সেই একই চোখ, কিন্তু এখন সেগুলোতে এক অন্য রকম আত্মবিশ্বাস এবং গাম্ভীর্য ছিল, যা আগে কখনো ছিল না। গীতা কয়েক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। সে বুঝতেই পারল না যে কি করবে। তার হাত কাঁপতে লাগল, শ্বাস দ্রুত হয়ে গেল, এবং তার মাথায় একসাথে হাজারো স্মৃতি ছুটতে লাগল। সেই বাড়ি, সেই ঝগড়াগুলো, সেই কথাগুলো এবং তার সেই সিদ্ধান্তটা। অর্জুন না থেমে সামনে এগিয়ে গেল। হয়তো সে তাকে দেখেনি,
কিন্তু গীতা সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন সময় হঠাৎ থেমে গিয়েছে। সেই মুহূর্তে সে প্রথমবারের মতো উপলব্ধি করল যে সে নিজের জীবনে কি হারিয়ে ফেলেছে। আর আজ সেই মানুষটি তার সামনে এত উঁচুতে দাঁড়িয়ে আছে, যেখান পর্যন্ত পৌঁছানোর সে কখনো কল্পনাও করেনি। গীতা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন তার পায়ে কোনো প্রাণই বেঁচে নেই। সামনে দিয়ে পার হওয়া লোক, অফিসের কোলাহল, অফিসারদের গলার আওয়াজ, সব কিছু সে শুনতে তো পাচ্ছিল, কিন্তু বুঝতে কিছুই পারছিল না। তার পুরো মনোযোগ শুধু একজন মানুষের ওপরেই স্থির হয়েছিল, অর্জুন। সেই একই অর্জুন যাকে সে একসময় নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। তার মনে হঠাৎ এতটা ভারিত্ব ভরে গেল যে সে নিজেকে আটকাতে পারল না এবং ধীরে ধীরে কাঁপতে থাকা পায়ে তার দিকে এগোতে লাগল। প্রতিটি কদমের সাথে তার অতীত তার সামনে খুলে যাচ্ছিল। সেই ছোট ছোট মুহূর্ত যখন অর্জুন তার খেয়াল রাখত, সেই দিন যখন সে তাকে প্রথমবার হাসতে দেখেছিল, এবং তারপর সেই রাত যখন সে রাগে তাকে চিরকালের জন্য ছেড়ে দিয়েছিল। সে যেই অর্জুনের কাছে পৌঁছাল, তার গলার আওয়াজ যেন গলায় আটকে গেল। ঠোঁট কাঁপতে লাগল, চোখ দিয়ে জল না থেমেই বইতে লাগল। সে অনেক চেষ্টা করে ধীরে ধীরে বলল, অর্জুন। সেই একটি শব্দের মধ্যেই তার সমস্ত কষ্ট, অনুশোচনা এবং ভাঙা হৃদয় লুকিয়েছিল। অর্জুন পা থামাল, ধীরে ধীরে পেছনে ঘুরল, এবং যেই তার নজর গিটার ওপর পড়ল, কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তার চোখে হালকা চেনা ভাব এবং অতীতের সময়ের ঝলক অবশ্যই এসেছিল, কিন্তু পরক্ষণেই সে নিজের চেহারাকে আবার সামলে নিল। এখন তার চেহারায় সেই একই স্থিরতা ছিল, সেই একই শান্তি, যা তার নতুন পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। গীতা তার চোখের দিকে তাকানোর সাহস জোগাড় করতে পারছিল না। তার মাথা নিচু হয়েছিল, চোখের জল মাটিতে পড়ছিল, এবং সে ভাঙা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে বুঝতেই পারিনি, আমি তোমাকে আঘাত দিয়েছি। তার শব্দগুলো বারবার থেমে যাচ্ছিল, কিন্তু প্রতিটি শব্দে সততা এবং অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন এই দৃশ্য অবাক হয়ে দেখছিল, কিন্তু সেই মুহূর্তে অর্জুন এবং গীতার জন্য পৃথিবী যেন থেমে গিয়েছিল। এটা শুধু দুজন মানুষের সাক্ষাৎ ছিল না, বরং তাদের অতীত সম্পর্ক, ভাঙা বিশ্বাস এবং অসম্পূর্ণ প্রশ্নগুলোর মুখোমুখি হওয়া ছিল। অর্জুন কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকল। তার চোখে কোনো রাগ ছিল না, কিন্তু এক গভীর দূরত্ব অবশ্যই ছিল, যেন সে সব কিছু বুঝে গিয়েছে এবং এখন আর কিছুই বাকি নেই। সে ধীরে ধীরে দীর্ঘশ্বাস নিল এবং খুব শান্ত গলায় বলল, যা হয়েছে তা হয়তো হওয়ারই ছিল। তার কণ্ঠস্বরে কোনো অভিযোগ ছিল না, বরং এক সত্য ছিল যা সে এখন পুরোপুরি স্বীকার করে নিয়েছিল। গীতা কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে হারিয়ে ফেলেছি অর্জুন। সেই সময় আমার মনে হয়েছিল যে আমি ঠিক, কিন্তু আজ বুঝতে পেরেছি যে আমি আমার সবচেয়ে বড় আনন্দ নিজের হাতেই হারিয়ে ফেলেছি। যদি সেদিন আমি থেমে যেতাম, যদি আমি অর্জুনকে একটু সময় দিতাম, তার কথা অসম্পূর্ণই থেকে গেল, কারণ তার কাছে এখন আর কোনো জবাব ছিল না, শুধু অনুশোচনাই ছিল। অর্জুনের চোখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির হালকা ছায়া অবশ্যই এসেছিল, কিন্তু সে নিজেকে আবার সামলে নিল এবং বলল, ভুল তোমার ছিল, কিন্তু তা থেকে শিক্ষা আমি পেয়েছি। তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, তবে হয়তো আজ আমি এখান পর্যন্ত পৌঁছাতে পারতাম না। এই কথা শুনে গীতার কান্না আরও বেড়ে গেল, কারণ সে এখন বুঝতে পেরেছিল যে সে শুধু একজন মানুষকেই হারায়নি, বরং সেই মানুষটার কারণেই সেই মানুষটা এত বড় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর্যন্ত দুজনের মাঝে নিস্তব্ধতা ছেয়ে থাকল। তারপর অর্জুন তার সাথে দাঁড়িয়ে থাকা কর্মচারীকে ইশারা করে বলল, ইনার যা সমস্যা আছে তা এক্ষুনি দেখো। এটা শুনে গীতা অবাক হয়ে তার দিকে তাকালো। সে উপলব্ধি করল যে অর্জুন আজও সেখানেই আছে, মন থেকে পরিষ্কার, অন্যদের সাহায্যকারী। শুধু এখন তার মনে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। গীতা সাহস করে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সব কিছু কি আবার নতুন করে শুরু হতে পারে? তার গলার আওয়াজ খুব ধীর ছিল, কিন্তু তার মাঝে আশা এবং ভয় দুটোই ছিল। অর্জুন তার দিকে তাকালো। এবার তার চোখে স্পষ্ট জবাব ছিল। সে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, কিছু সম্পর্ক আর ফিরে আসে না, এবং সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টাও করা উচিত নয়। এ কথা শুনে গীতা পুরোপুরি ভেঙে পড়ল। সে মাথা নিচু করে নিল, যেন সে তার উত্তর পেয়ে গিয়েছে। অর্জুন একবার তাকে দেখল, তারপর পেছনে না ঘুরে সামনের দিকে এগিয়ে গেল। তার পা এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল, যেন সে তার অতীতকে চিরকালের জন্য পেছনে ফেলে গিয়েছে। গীতা সেখানেই দাঁড়িয়ে থাকল, চোখ থেকে জল বইতে থাকল, কিন্তু এবার তা কেবল দুঃখের ছিল না, বরং সেই অনুভূতির ছিল যে সে তার জীবনের সবচেয়ে খাঁটি মানুষটিকে নিজেই হারিয়ে ফেলেছে। এখন তার কাছে না সেই সুযোগ ছিল, না সেই সম্পর্ক, শুধু এক শূন্যতা ছিল, আর এমন এক অনুশোচনা যা হয়তো সারা জীবন তার সাথে থাকতে চলেছিল। এবং সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে জীবনে সবচেয়ে বড় শাস্তি কাউকে হারিয়ে ফেলা নয়,
বরং এটা জানা যে ভুল নিজেরই ছিল এবং তা আর কখনো শোধরানো যাবে না। আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে এবং মন ছুঁয়ে গিয়ে থাকে তবে এটি অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে, এবং এমন আরও মজাদার ও শিক্ষণীয় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কি মনে হয়, গীতা যা করেছে তা কি ঠিক ছিল নাকি ভুল? নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।